বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। কোপার ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার সুযোগ কলম্বিয়ার। সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে টেস্ট দলের অনুশীলন। ফিল্ডিংয়ে দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। ছুটিতে সাদা বলের ক্রিকেটাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ইউএফা নেশনস লিগের খবর। অবশেষে জয়ের দেখা পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়েছে ফরাসিরা। স্কোর করেছেন কোলো মুয়ানি এবং উসমান ডেম্বেলে। তবে গোলের দেখা পাননি কিলিয়ান এমবাপে। নেশনস লিগের প্রথম ম্যাচে ইতালির কাছে 3-1 গোলে হেরেছিল ফরাসিরা। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। কলম্বিয়ার রবার্তো মেলেন্দেজ স্টেডিয়ামে স্বাগতিকদের আতিথ্য নেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ মাঠে গড়াবে রাত 2:30টায়। আর তার ঠিক 4 ঘন্টা পর ডেল চাকো অ্যারেনায় ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরু ভোর 6:30টায়। মেসি আছে, মেসি নাই। আর্জেন্টিনার ম্যাচ মানেই এখন এই একটা প্রশ্ন, থাকছেন তো খুদে জাদুকর। কিন্তু বাস্তবতা বলছে বয়সের সঙ্গে সঙ্গে ফিটনেসটা আর আগের জায়গায় নেই লিওনেল মেসির। কোপার পর যেটা ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। তাই বলে কি থেমে থাকবে আর্জেন্টিনা ফুটবল? উত্তরটা হচ্ছে না। মেসি ছাড়াও দুর্বার গতিতে চলছে আলবেসিলেস্তেদের জয়ের ট্রেন। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার আতিথ্য নেওয়ার আগে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই আকাশে নীল শিবিরে। 7 ম্যাচে 6 জয় নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। যা একটু ভয় ছিল চিলিকে নিয়ে, সেটাও কেটে গেছে 1 ম্যাচ আগে। 3-0 সেই জয়টাই এখন ট্রাইকালারদের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা স্কেলোনি বাহিনীর। তবে ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি আর ইনজুরি ফ্যাটিক একটু চিন্তায় ফেলেছে আর্জেন্টাইন শিবিরকে। বিশেষ করে ম্যাকঅ্যালিস্টারের উরুর চোট একাদশে পরিবর্তন করতে বাধ্য করবে স্ক্যালোনি। এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ। ভারত সফর সামনে রেখে আজও অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে অনুশীলন শেষে মিরপুরে কথা বলছেন ক্রিকেটার লিটন দাস। সরাসরি যাচ্ছি সেখানে। রানটা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা ডিফেন্সিভ মাইন্ডসেটে অনেক প্লেয়ার খেলে, আপনি কিন্তু সেই মাইন্ডসেটে খেলেন। মানে এটা আসলে মানে ফ্রম ব্যাটিং পয়েন্ট অফ ভিউ এটা কি মানে আপনার টিমেরই একটা প্ল্যান থাকে, মানে আপনি নিজেরই একটা প্ল্যান যে আমি বোলিং অ্যাটাকটাকে করবো, মানে জাস্ট ডিমোরালাইজ করবো উইথ মাই শটস। আমি যে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলতে চেষ্টা তা না। আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরিং জোনের বল, আমি ওটাকে স্কোর করার চেষ্টা করি। আর অবশ্যই এখন যে কোনো ফর্ম্যাটে আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেন। আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন, আমরা একটা জায়গায় যাই কিন্তু রান করতে পারতেছিলাম না। সো আমি নামার পর বল আর রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমার কাছে মনে হয় যে এখন আমি যে ধরনের ব্যাটিং করি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে। স্বাভাবিক বিষয়, টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে, আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে, স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে। তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো। বা উপর থেকে যদি একজন থাকে হয়তো মুশিবা বা সাকিব বা একজনকে পাবো, বা টপ অর্ডার থেকে একজনকে পাবো। একটা ব্যাটসম্যান, মিরাজ প্লাস বোলার। তো আমার যদি আমি একটু শর্ট না খেলি, টিমের স্কোর বোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এইভাবেই খেলতে চাই আর কি। স্পেসিফিক করে যে 18 ওভারটা ছিল পাকিস্তান সিরিজে, মানে দ্যাটস ওয়াজ আ ভেরি টার্নিং পয়েন্ট। মানে ওভার একটা ছিল কিন্তু বাট পুরো বডি ল্যাঙ্গুয়েজ, মানে বাংলাদেশের ব্যাটসম্যান অন্য ব্যাটসম্যান ড্রেসিং রুমে ছিল, তারা বলতো যে উই ক্যান চার্জ পাকিস্তান। মানে এইটা কি একটা মাথা থেকে থাকে যে আই উইল চার্জ হিম ইন ওভার? না, আমার কাছে ওটা মনে না। দেখেন, পাকিস্তানের গেমটা পুরোটাই অন্যরকম একটা গেম ছিল বিকজ অফ হিট। প্রচণ্ড গরম ছিল। আমি কিপিং করেছি, আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা, প্লাস যারা পেস বলার যাদের অলমোস্ট 15-16 ওভারের স্পেল হয়ে যায় বা 12 ওভারের স্পেল, তাদের জন্য আসে পরের স্পেলটাতে খুব মানে আছে না একটা যে দিনে ফার্স্টে এবং শেষের দিকে আসে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি। প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিল, ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে। তা আমি এবং শিবাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য। আমার মনে হয় আমি পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলেছি।
একটা আপস অ্যান্ড ডাউনস ছিল। বিশ্বকাপের আগের সময়টা যদি দেখি যে আপনার ক্যারিয়ারের সব অনেক সবথেকে বাজে একটা সময় গিয়েছিল, সেই সময়টা মানসিকভাবে আপনি আসলে কী করে আপনি মানসিক এই চাপটা কাটিয়ে উঠেছেন, এই কিংবা বিশ্বকাপের লাস্ট ম্যাচে আপনি পারফর্ম করেছেন, তারপর 1.5 মাস সময়, এই সময়ের মধ্যে আসলে আপনি ঠিক কী কী পরিবর্তন করেছেন যে আসলে আপনি সফল হচ্ছেন, নতুন লিডার চালাতে? আমি কি সঠিক অ্যান্সার দেবো না ভুল অ্যান্সার দেবো? যদি সঠিক অ্যান্সার দিই, আমি এখানে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো, কীভাবে বেটার করা যায়। আরেকটা কোয়েশ্চেন আছে, নাসিম শাহকে আপনি হ্যাঁ, ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন রুমে বসে কাঁদতাম। এটা হচ্ছে মন রক্ষার থেকে, বাট এটা ফ্যাক্ট না। ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার, এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমার মনে হয় এটি। আরেকটা কোয়েশ্চেন, নাসিম শাহকে আপনি কিন্তু 6 মেরেছে, ওই সময় আসলে সিচুয়েশন যেটা ডিমান্ড করছিলেন, বলতে আপনি কাজে রাখেননি, ওদেরকে ডমিনেট করতে দেননি, সেখানে আপনি ভালো পারফর্ম করছেন আপনার নিজেদের কারণে, আপনি অ্যাটাকিং খেলতে চেয়েছিলেন। ভারতে আপনার সিরাজের সাথে এর আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটাকে আপনার মাথায় আসবে কিনা, কিংবা ওই রকম সিচুয়েশন হলে আপনি আসলে কীভাবে হ্যান্ডেল করবেন? হ্যাঁ, ভারতে এখনো পৌঁছায়নি, এখন ওটা ফিউচার, আর এটা যেটা বললেন সেটা পাস্ট। এটা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। এখন প্রেজেন্টে আসি, আমার একটু পর প্র্যাকটিস আছে, দেখি এখানে কী করা যায়। মিরপুরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলছিলেন লিটন দাস, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। পাকিস্তানে পারলেও ভারতের মাটিতে টেস্ট হারাতে পারবে না বাংলাদেশ। পাকিস্তানের ক্রিকেট এখন সঠিক পথে নেই, তাই সহজেই জিতে গেছে শান্ত বাহিনী। কিন্তু ভারতের বিপক্ষে কাজটা এত সহজ হবে না বলে মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং কোয়ালিটি স্পিনারদের সামনে বাংলাদেশ দাঁড়াতে পারবে না বলে বিশ্বাস করেন সৌরভ। তবে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেও মনে করেন সাবেক বিসিসিআই চেয়ারম্যান। তবে বিষয়টিকে এভাবে দেখছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্য করলেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে এই জয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিতে কোথাও এক অজানা সমস্যায় ভুগছিলেন সৌরভ। তার মতে পাকিস্তানের ক্রিকেট এখন আর নেই আগের অবস্থানে, তাই রাওয়ালপিন্ডিতে যা হয়েছে সেটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি, বরং পরিষ্কার জানিয়ে দিলেন ভারতের মাটিতে টেস্ট জেতার মতো দল নয় বাংলাদেশ। পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা এত সহজ নয়। বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন, কিন্তু ভারত একেবারে ভিন্ন এক দল। ঘরের মাঠে বা বাইরে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের ওপর আমার ভরসা আছে। বাংলাদেশ এখানে জিতবে বলে মনে হয় না। টেস্ট সিরিজ ভারতই জিতবে, তবে তারা যেহেতু মাত্রই একটা সিরিজ জিতে আসছে, তাই তাদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। আশা করি বাংলাদেশ এখানে ভালো ক্রিকেট খেলবে। তবে পাকিস্তানের ক্রিকেট নিয়ে বেশ চিন্তিত মনে হলো সৌরভ গাঙ্গুলিকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই অবস্থায় বেশ মনোকষ্টে ভুগছেন সাবেক বিসিসিআই চেয়ারম্যান। তাই তো কিভাবে এই অবস্থার উত্তরণ করা সম্ভব সে টোটকাও বাতলে দিলেন পাকিস্তানিদের। পাকিস্তানের ক্রিকেট বলতেই আমার কাছে ওয়াসিম, মিয়াদাদ, ওয়াকার, ইউসুফ, ইউনুসদের কথা মনে পড়ে। আমার কাছে পাকিস্তান দলের স্মৃতি মানেই এরা, কিন্তু বর্তমানে তাদের ক্রিকেটের দিকে তাকালে আমার খুব হতাশ লাগে। তাদের এই প্রজন্মে তেমন কোনো প্রতিভাবান ক্রিকেটার নেই, অথবা তারা সত্যিকারের প্রতিভাবানদের সুযোগ করে দিতে পারছে না। বিশ্ব ক্রিকেটে ফিরে আসতে হলে তাদের নিজস্ব কাঠামো নিয়ে আরও কাজ করতে হবে। কথার লড়াইয়ে এখন বেশ জমজমাট বাংলাদেশ ভারত সিরিজ। এখন দেখার বিষয় মাঠের ক্রিকেটে গাঙ্গুলিকে কতটা জবাব দিতে পারে টাইগাররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও। গেল এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান ম্যাশ। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ভূমিকা নিয়ে তাকে পড়তে হয়েছিল সমালোচনায়। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন ম্যাশ। তবে রাজনৈতিক ব্যস্ততা ও ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে দল থেকে সরে দাঁড়ান তিনি। সেই সিলেট স্ট্রাইকার্সের মালিকানাধীন যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে দীর্ঘ সময় পর আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি।
প্লেয়ার ড্রাফট থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দলে খেলবেন ম্যাশের বন্ধু ও বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তাকে সরাসরি কিনেছে ডেট্রয়েট ফ্যালকনস। এছাড়া দলটিতে আছেন অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াত এমরিথ, দীনেশ রামদিন, আছেন 2 শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা। মাশরাফি রাজ্জাক ছাড়াও যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্স লিগে দল পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, আরিফুল হক, ইলিয়াস সানি, আলামিন সহ অনেক ক্রিকেটার। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হতে যাচ্ছে 8 নভেম্বর, শেষ হবে 17 নভেম্বর। এবারের আসরে খেলছে মোট 6টি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও অনুশীলন আর জিমে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। ভুটানের লিগ শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাবিনা মারিয়ারা। এএফসি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা সাফে কাজে দেবে বলে মনে করেন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। আর কৃষ্ণা ধীরে ধীরে সেরে ওঠার দলের জন্য হতে পারে বড় স্বস্তির খবর। এবারে সাফে তাকে পাওয়া নিয়েও আশাবাদী কোচ। দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ নারী ফুটবল দল সেই তকমা ধরে রাখতে বড় চ্যালেঞ্জ লাল সবুজের সামনে। আগামী মাসে সাফ মিশন শিরোপা ধরে রাখার লক্ষ্যে মুখিয়ে সাবিনা সঞ্জিদারা। বিগ ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। ভুটানের থিম্পু এফসিতে খেলে আসায় বেশ ভালো ফর্মে আছেন ঋতু, মারিয়া, সাবিনারা। যোগ দিয়েছেন অনুশীলনেও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি চাপ থাকলেও পরিচিত ভেন্যু আর কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ায় কিছুটা স্বস্তিও কাজ করছে। তবে চিন্তার কারণও আছে। সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলার তাগিদ সহকারী কোচের। 4 জন ছিল না, ভুটানে খেলতে গিয়েছিল, তো ওরা জয়েন করেছে 30 তারিখে। ফিটনেস প্র্যাকটিস চলতেছে আমাদের। তো আশা করি যে আমাদের মেয়েরা এই কয়দিনে মোটামুটি ফিটনেস আগের চেয়ে অনেক বেটার। ফেডারেশনকে বলা হয়েছে। তো এখন আপনারা জানেন যে ফেডারেশনের আর্থিকভাবে এখন মনে হয় একটু টানা যাচ্ছে। তো ওনারা চেষ্টায় আছে যে আমাদের 2টো ম্যাচ খেলার ব্যাপারে ওনারা চিন্তা করছে। গেল সাফের পরেই চীনের একাডেমিতে খেলতে গেছেন দলের অন্যতম ডিফেন্ডার আখি খাতুন। তার অভাব বেশ ভুগিয়েছে দলকে। এবার সেই অভাব পুষিয়ে নিতে নতুনদের ওপর আস্থা কোচের। সাফ শুরুর আগেই ইনজুরি থেকে কৃষ্ণা সেরে উঠলে তা হবে দলের জন্য বড় স্বস্তির খবর। আখির জায়গায় এখন আমাদের প্রান্তি খেলছে। আখি আসলে টিমের জন্য আমাদের জন্য বেটার ছিল, কেন ও ব্যাকআপ দ্য ডিফেন্ডারের যে বলগুলি থ্রু দিত ওটা তো আসলে চোখে দেখার মতো, কিন্তু ওই জায়গাটা রিফা আসছে। ও যদিও জুনিয়র, তবে ও অনেকটা আখির জায়গাটা পূর্ণ করেছে। ইন্ডিয়া থেকে ও ট্রিটমেন্ট করে আসছে, ওর নার্ভের কিছু কাজ হয়েছে। তো এখন ও প্র্যাকটিসে নামছে। আশা করি যে ও সাফে ফিট হয়ে আসবে। আগামী 17 অক্টোবর হিমালয়ের দেশে বসবে সাফের এবারের আসর। হাতে কিছুটা সময় নিয়ে নেপাল গেলে নতুনদের জন্য সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আগামী 8 অক্টোবর ফেডারেশন কাপ ও 11 অক্টোবর বিপিএল এর মধ্য দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তবে লিগে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাফুফের এমন সিদ্ধান্তে বিপাকে ক্লাবগুলো। তারিখ পরিবর্তন করা না হলে লিগে অংশগ্রহণ করা কঠিন হবে বলে জানান ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান। ইতোমধ্যে বাফুফেকে চিঠিও দিয়েছে ক্লাবটি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের ফুটবলেও। অনেক ক্লাবে এই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সময় মতো মাঠে আসর গড়ানো নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। তবে সব জট খুলতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই বাফুফের হঠকারী সিদ্ধান্তে বেকায়দায় ক্লাবগুলো। সুষ্ঠুভাবে লিগ আয়োজনে এবারে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী 8 দল বেশ কিছু প্রস্তাব তুলে ধরে চিঠি দেয় বাফুফেকে। আলোচনা হয় লিগ কমিটির চেয়ারম্যানের সঙ্গেও। তবে হঠাৎই নতুন মৌসুমের তারিখ নির্ধারণ করেছে ফেডারেশন। আগামী 4 অক্টোবর চ্যালেঞ্জ কাপ, 8 অক্টোবর ফেডারেশন কাপ আর 11 অক্টোবর মাঠে গড়ানোর কথা বিপিএল ফুটবল। তবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করে বাফুফের এমন সিদ্ধান্তে নাখোশ দলগুলো। আমরা একটা চিঠি পাই যে ক্লাবগুলো যে আমাদেরকে 4 তারিখ থেকে এই মৌসুমটা শুরু হচ্ছে। হঠাৎ করে এটা ঘোষণা দেওয়াটা ক্লাবগুলোর সাথে আলোচনা না করে, যে এটা সবাই একটু বিস্মিত হয়েছে। চিঠি দিয়েছি যে আমরা জানতে চাচ্ছি যে আমাদের সাথে একটা যদি বসার একটা করে, তাহলে আমরা ক্লাবগুলা
বসে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ছাড়া বাকি দলগুলো নেই অনুশীলনে। ভেন্যু জটিলতার কথা মাথায় রেখে এবার গাজীপুর ও মানিকগঞ্জে খেলা আয়োজনের পরিকল্পনা বাফুফের। তবে ফেডারেশনের হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে চিঠি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপ ও বিপিএল এর তারিখ পরিবর্তন না হলে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হতে পারে জটিলতা। কোথায় কোথায় খেলাটা হচ্ছে, কোন ভেন্যুতে খেলা হচ্ছে, সেগুলো যদি ক্লাব প্রতিনিধিগুলো দেখে আসতে পারে যে সব জায়গায় এখন মনে করেন কুমিল্লার ওদিকে বন্যা আছে, বন্যার মধ্যে মাঠের কি অবস্থা আমরা জানি না। এখন আর্মি স্টেডিয়াম আছে, আর্মি স্টেডিয়ামের কথা শুনতেছি যে ওখানে ফরেনার গেলে নাকি খেলা যায় না, কিন্তু এর আগে তো আমরা লিগ খেলেছি ওখানে। মৌসুম শুরু হয়ে যাওয়াটা মানে হলো সব প্র্যাকটিসে থাকা। তো এই সময়ের মধ্যে তো আমার জানা নেই যে কোনো টিমগুলা প্র্যাকটিসে শুরু করেছে এক্সেপ্ট বসুন্ধরা। আমাদের এখনও ফরেন প্লেয়ার কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায় না। আমাদের পক্ষে তো সম্ভব না, ব্রাদার্সের পক্ষে আমি বলতে পারি, অন্য ক্লাবগুলো কীভাবে করবে জানি না। নতুন মৌসুমের সূচি অনুযায়ী আগামী 4 অক্টোবর চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হবে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ব্যালন ডিওরের মনোনয়ন তালিকায় নিজের নাম না থাকায় হতাশ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ESPNকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন 30 জনের প্রাথমিক তালিকায় তার জায়গাটা প্রাপ্য ছিল। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপায় জিততে চান এই ফরওয়ার্ড। সম্প্রতি ব্যালন ডিওরের জন্য মনোনীত 30 ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল, যেখানে রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন 7 ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, দানি কারবাহাল, টনি ক্রুস, ফেদেরিকো ভালভার্দে ও অ্যান্টোনিও রুডেগার্দের সঙ্গে আছেন সদ্য যোগ দেওয়া কিলিয়ান এমবাপেও। ব্যালনের তালিকা দেখে আমার মন খারাপ হচ্ছিল। আমার এটা প্রাপ্য ছিল। 30 জনের তালিকায় থাকা খেলোয়াড়দের আমি ছোট করতে চাই না, কিন্তু সেখানে আমার জায়গা হতে পারত। এটা আমার জন্য বিস্ময়কর, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আমি কেউ নই। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। তাতেই নিয়মিত একাদশে জায়গা হারানোর শঙ্কা পেয়ে বসে সুপার সাব খ্যাত রদ্রিগোর। তবে দুর্দান্ত পারফরম্যান্স করে কার্লো আনচেলত্তির শুরুর একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন এই ফরওয়ার্ড। লেফট উইঙ্গে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলে থাকেন রদ্রিগো। কখনো রাইট উইঙ্গার, কখনো মিডফিল্ডার, আবার কখনো নাম্বার 9-এর ভূমিকায় দেখা যায় তাকে। তবে এসব নিয়ে নেই কোনো আক্ষেপ, বরং রিয়াল মাদ্রিদের হয়ে জিততে চান সম্ভাব্য সব শিরোপা। আমাকে প্রায় শূন্য স্থান পূরণ করতে হয়। এখানে কেউ নেই, তাহলে রদ্রিগোকে পাঠাও। ডান প্রান্তে কেউ নেই, রদ্রিগো আছে তো। দলের কেউ নাম্বার 9কে মিস করছে, সেখানেও রদ্রিগো আছে। তবে এসব নিয়ে আমি ভাবি না, আমি দলের জন্য খেলি। আমি এরই মধ্যে মাদ্রিদের হয়ে অনেক শিরোপা জিতেছি, চলতি মৌসুমেও সব শিরোপা জিততে চাই। বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে আছেন রদ্রিগো। তার একমাত্র গোলেই ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল। পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। সেখানেও ভালো কিছু করার প্রত্যাশা এই স্ট্রাইকারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে টেস্ট দলের অনুশীলন। ফিল্ডিংয়ে দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব, ছুটিতে সাদা বলের ক্রিকেটাররা। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।